স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী আর অংশগ্রহণকারী না, এই ধরনের বিতর্কগুলো অযথা বিতর্ক। যে লোকটা যুদ্ধে গিয়ে মারা গেছে তার চাইতে তো কেউ পিছিয়ে পড়ে নাই। তারপরে যে যুদ্ধ আহত হয়েছিল তার পরিবার তো পিছিয়ে পড়েছিল। দেখতে হবে আমার এই রাষ্ট্রে কারা পশ্চাৎপদ হয়ে গেছিল, এবং সেটাও ভাবতে হবে যে আজকে 55 বছর কি আমি সেই সুযোগ দিয়ে যাবো কি। যে আমরা মুক্তির ডেফিনিশন কি বলছি, এই রাষ্ট্রের মুক্তির ডেফিনেশন গণতান্ত্রিক সংগ্রামের জন্য, যারাই গণতন্ত্রের জন্য জীবন দেবে, মুক্তির জন্য জীবন। চেতনা পরিষ্কার, আমাদের চেতনা হচ্ছে একটা গণতান্ত্রিক সমাজ রাষ্ট্র করা। বিকল্প জাতীয় সঙ্গীত চিন্তা করা হবে। আমি যখন একটা নৈতিক সিদ্ধান্তে যাচ্ছি তখন কিন্তু আমাদেরকে ঐক্যমত হতে হয়েছে। আবেগগুলোতে আরও ঐক্যমত হওয়া যায় না। একটা গান বা একটা ছবি বা একটা লেখা ভালো না মন্দ, তখন এগুলোর ফ্যাক্ট খুঁজে বেড়ানোর চাইতে আবেগটা সঞ্চারিত হয় কিনা। আমাদের দেশের মতো এত দুর্ভাগ্য বোধহয় অনেক জায়গাতে নেই যে একই লোক চ্যানেলেরও মালিক, একই লোক গার্মেন্টসেরও মালিক, একই লোক রাজনীতিতে এমপি। প্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমাদের আলোচ্য বিষয় মুক্তিযোদ্ধার সংজ্ঞা, রাষ্ট্রীয় স্বীকৃতি এবং এর ঐতিহাসিক প্রাসঙ্গিকতা। এমন একটি সময় আমরা আলোচনা করছি যখন মুক্তিযোদ্ধার সংজ্ঞা নিয়ে জাতীয় পর্যায়ে একটি বিতর্ক তৈরি হয়েছে। আমাদের সঙ্গে আজ উপস্থিত রয়েছেন বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী, শিক্ষাবিদ এবং সমাজচিন্তক অধ্যাপক ডক্টর লিয়াকত আলী। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। স্যার, আমরা দেখেছি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধনের মাধ্যমে ইতিমধ্যে 3 বার মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। আপনার দৃষ্টিতে মুক্তিযোদ্ধা কাকে বলা উচিত? এই সংজ্ঞা কি শুধুই আইনগত নাকি এর একটি দার্শনিক এবং নৈতিক ভিত্তিও রয়েছে? আবারও ধন্যবাদ। আসলে আপনার প্রশ্নটা সুন্দর যে দার্শনিক এবং নৈতিক ভিত্তি রয়েছে কিনা। আমি বলবো যে এই বিষয়টি স্পষ্ট না করার ফলেই বারবার বিতর্ক হচ্ছে। 3 বার পরিবর্তন হবে, আরও হয়তো সামনে পরিবর্তন হতেই থাকবে। যখন যে সরকার আসবে, বিভিন্ন রকম শক্তি ক্ষমতায় আসবে, তাদের ইচ্ছা অনুযায়ী পরিবর্তন হতে থাকবে। তাহলে আগে আসলে ওই বিষয়টি দেখি আমরা যে দার্শনিক নৈতিক ভিত্তি কী। প্রথম কথা, আমার কাছে এই মুক্তিযুদ্ধ শব্দটাই কিছুটা মিসনমার। কারণ মুক্তি কিন্তু একটা খুব মূল্যবোধ রঞ্জিত একটি শব্দ। কারণ মুক্তি এক একজনের কাছে এক এক রকম। ধরা যাক এই স্বাধীনতার কাছেই পরে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, ভাবছে যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র যদি তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে জনগণ প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠিত হবে, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, তাহলে সেখানে মুক্তি মিলবে। তারপরে তো ভবিষ্যৎ কেউ বলতে পারবে না যে কোথায় আমরা যাব, কিন্তু অন্তত এইটুকু প্রতিষ্ঠিত হবে। একটা মুক্তি তার কাছে সেই মুক্তি, শুধু স্বাধীনতা, ভৌগোলিক স্বাধীনতা নয়। আবার আরেকজনের কাছে হতে পারে যে না, যতক্ষণ পর্যন্ত মেহনতি মানুষের শাসন প্রতিষ্ঠিত না হবে, যতদিন পর্যন্ত মেহনতি মানুষের সরকার প্রতিষ্ঠিত না হবে, অর্থাৎ সমাজতন্ত্রে এটা সমাজ তৈরি না হবে, মানে যেখানে শোষণ নিপীড়ন থাকবে না, সেটা না হলে মুক্তি না। এটা একটা মুক্তির ধাপ। আপনি জিজ্ঞেস করবেন বহু বামপন্থী, কিন্তু উত্তর দেবে না না, আমরা তো স্বাধীনতা মিলেছে, আমার তো মুক্তি হয় নাই, মুক্তি তো বহু দূর। আচ্ছা, তাহলে এটি একটি দ্বিতীয় প্রসঙ্গ থাকলো, তাই না? আবার আরেকজন যদি ধরা যাক যে বলে যে না, এই আমাদের যে স্বাধীনতা হয়েছে সেটি কিছুটা বাইরের কোনো রাষ্ট্রের ষড়যন্ত্র, বিভিন্ন রকম জাতীয় আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী চক্রান্তে হয়েছে, এবং সেক্ষেত্রে আসলে সেখান থেকে আমরা বিচ্যুত হয়েছি, আমাদের আসলে ইসলাম দ্বারাই সমাজের মুক্তি মিলবে, এবং যতদিন পর্যন্ত ইসলাম ভিত্তিক সমাজ তৈরি না হবে ততদিন সত্যিকার অর্থে ইহলৌকিক পারলৌকিক মুক্তি হবে না। এটাও তো একটি যুক্তি হতে পারে। তাহলে তাদের কাছেও কিন্তু বলবে যে এখন পর্যন্ত মুক্তি হয়নি, আমাদের সেই সংগ্রাম চলছে। তাহলে দেখুন, যুদ্ধের কিন্তু শেষ হয়নি। তাহলে আসলে ৭১কে যদি আমরা সত্যি সত্যি সংজ্ঞায়িত করতে চাই, কারণ এখন যে আপনার যে আইনটা যেটা হয়েছে, সেই আইনটা তো মৌলিকভাবে স্বাধীনতা কে ৭১ মুক্তিযুদ্ধ নিয়েই তো আইনটা হয়েছে, ওই মুক্তিযোদ্ধা বিতর্কতে হয়েছে। আমি বলবো যে ৭১ এই ঘটনাটিকে আমরা মুক্তিযুদ্ধ না বলে সবচেয়ে ভালো হয় যদি স্বাধীনতা যুদ্ধ বলি। কারণ এটা তো অনস্বীকার্য যে আমরা সেই সময় একটি ভৌগোলিকভাবে একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। অর্থাৎ অন্যান্য কিছু পরাশক্তি বা অন্য পশ্চিম পাকিস্তানি শক্তির থেকে আলাদা হয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র সত্তা পেয়েছি। তাহলে কী হলো, স্বাধীনতা নিয়ে তো কোনো বিতর্ক করা যাবে না। তাহলে দেখুন, এই যে কনসেপচুয়াল ধারণাগত স্পষ্টতা থাকতে হবে যে আমরা এটাকে বরং স্বাধীনতা যুদ্ধ বলবো, এবং এই স্বাধীনতা যুদ্ধে তাহলে যারা যতজন অংশগ্রহণ করেছে, সত্যি অর্থে সবাই অংশগ্রহণকারী। স্বাধীনতা যুদ্ধে আপামর সমস্ত জনগণ
এবং শুধু তাই নয়, আমাদের যারা এমনকি বাইরের মানুষও যদি আমাদেরকে সহায়ক শক্তি হিসেবে থাকে, তারাও স্বাধীনতা যুদ্ধে এক অর্থে অংশগ্রহণকারী। আমাদের এক্সপেট্রিয়েট যারা ছিল, যারা নাগরিক নয়ও অথচ বাইরে আছে, তারাও অংশগ্রহণকারী। তাহলে আমি মনে করি যে শব্দটাকে আমরা বলতে পারি যে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সমস্ত মানুষ। এখন তাহলে এই সংজ্ঞাটা আমরা কিছুটা আমরা ন্যারো ডাউন করে আসলাম, হ্যাঁ, অর্থাৎ এই যে একটা ভেগ ধারণা থেকে। এখন যদি সেই ক্ষেত্রে আমরা বলি, তাতে অংশগ্রহণকারীদের নানান ধরন রয়েছে। কেমন? মানে একটা সবচেয়ে বড় ধরন মনে হবে যে সম্মুখ যুদ্ধে রণাঙ্গনে শত্রুপক্ষের সঙ্গে বুক পেতে দিয়েছে বুলেটের সামনে। তাহলে সেটা অবশ্যই একটা ধরন হতে পারে। তাহলে এখন অপারেশনাল ডেফিনিশন যদি বলি, তাহলে নানান টাইপের ক্লাসিফিকেশন হতে হয়। কেউ লেখনী দিয়ে করেছে, লেখনী যোদ্ধা। কেউ শব্দ দিয়ে করেছে, তাহলে শব্দ যোদ্ধা, তাই না? অর্থাৎ যোদ্ধা বলতে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী। আমি যোদ্ধা না বলে বলবো তারা অংশগ্রহণকারী। তো অংশগ্রহণকারী কিন্তু আমরা যারা মিটিং মিছিলে যেখানে কারণ স্বাধীনতা যুদ্ধ তো একদিনে হয় নাই, শুধু ৭১-এর না, এটা কিন্তু স্বাধীনতা যুদ্ধ হয়ে আসছে, এটা ক্রমাগত। তাহলে ৫২ যারা বুক পেতে দিয়েছে এক অর্থে তারাও স্বাধীনতা যোদ্ধার, তাদের এই দেশের জন্যই তো, মানে স্বাধীন করার জন্যই তো তারা দিয়েছে প্রাণ। পরবর্তীতে এখন এই যে মিটিং মিছিলে যারা এসছে, হরতালে যারা গিয়েছে, যারা আত্মত্যাগ করেছে, এখন এখানে আপনি বাউন্ডারি টানাটা যদি বলি যে অংশগ্রহণকারী কে নয়, ওই যে যোদ্ধাকে আর যোদ্ধাকে নয় আর কে সহযোগী, এটা আসলে যেমন একটা কঠিন প্রশ্নের সম্মুখীন হয়েছে, বারবার পরিবর্তন হচ্ছে। স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী এই শব্দটা নিয়ে যদি আমরা মানে বিতর্ক তুলি, তাহলে কিন্তু বারবার পরিবর্তন হতে থাকবে যে কে অংশগ্রহণকারী। কেউ যদি বলে যে কেউ একজন যায়নি, মানে অংশগ্রহণকারী সম্মুখ সমরে যায়নি, কিন্তু সে বলেছে আমি হরতালের সময় আমি প্রচুর আমার অসুবিধা হয়েছে, আমি ঘরে বসে থেকেছি, তার জন্য আমার বাড়িতে না খেয়ে থেকেছি আমি, এবং আমি আমার আত্মত্যাগ করেছি, আমার পরিবার আত্মত্যাগ করেছে, আমি কি অংশগ্রহণকারী না? তাহলে স্বাধীনতা যুদ্ধে, কারণ আপনার হরতাল সফল করতে তো আমি সেই সময় তো আমি অফিস যেতে পারতাম, আমি তো দোকান অসহযোগ আন্দোলনে তো আমি সাপোর্ট দিয়েছি আপনাকে। তো এই যে মানে অনেক বিতর্ক উঠতে থাকবে, কে অংশগ্রহণকারী আর কে অংশগ্রহণকারী না। হ্যাঁ, এইসব শব্দের অনেক রকম ব্যাখ্যা চলে আসবে। এবং যারা অনেক ভয়ের মধ্যে থেকেছে ৭১-এ, তারা বলবে আমি পালিয়ে গিয়ে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় যে থেকেছি, কিন্তু আমি আপনাদের অনেক মুক্তিযোদ্ধার বা যারা স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণকারী তাদেরকে আমি সাপোর্ট দিয়েছি। তাহলে এই ধরনের বিতর্কগুলো হচ্ছে একটা, যেটাকে আমরা বলি মেটাফিজিক্যাল বিতর্ক। সংজ্ঞায়িত করতে গেলে অপারেশনাল ডেফিনিশন ঠিক করতে হবে, যে একটা ঢালাওভাবে স্বাধীনতা যোদ্ধা বা মুক্তিযোদ্ধা না বলে আসলে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী তাদেরকে প্র্যাকটিক্যাল কারণে, হ্যাঁ, যে এটাকে বলা হয় যে অপারেশনাল ডেফিনিশন বলি আমরা তখন। কারণ আমি যদি নীতিগতভাবে নৈতিক ভিত্তিতে বলি যে সবাই অংশগ্রহণকারী, শুধুমাত্র যারা ক্রিমিনাল, যারা প্রত্যক্ষভাবে এর বিরোধিতা করেছে, এবং প্রত্যক্ষভাবে বিরোধিতারও আবার অনেকগুলো মানে আছে। এখানে যদি আমরা বলি যে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী না ৭১-এ, তার মানে যদি কেউ মনে মনে বলে কথার কথা যে আমার কি বলে, আমি মনে করি ইসলামের ভিত্তিতে যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র সঠিক ছিল, সে মনে মনে একটা ভাবাদর্শ হিসেবে সেটা ভাবে, কিন্তু সে কিন্তু কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিকে সমর্থনও করে নাই, ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যায়ও নাই। তাহলে তাকে আমি কিভাবে খুঁজে বের করবো ৭১ সালে? আমি এখনও যদি কেউ বলে যে আমার আসলে ভারত বিভাজনই ভুল ছিল, আমাদের একটা ভারতীয় সাম্রাজ্য কনফেডারেশন হওয়া উচিত ছিল, যা অনেকে এই কথা বলেছে, এখনও যদি কেউ বলতে পারে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, তো তাকে তো আমি বলতে পারি না যে সে বিরোধিতাকারী। হ্যাঁ, তাকে তো আমি অ্যাকিউজ করতে পারি না, তার মত সে প্রকাশ করতে পারে। তাহলে আমরা যখন অপারেশনাল ডেফিনিশনে যাব, অপারেশনাল ডেফিনিশন হচ্ছে যে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী আর অংশগ্রহণকারী না, এই ধরনের বিতর্কগুলো অযথা বিতর্ক একটা রাষ্ট্রের জীবনে। হ্যাঁ, অংশগ্রহণকারী কিভাবে আমরা ডিফাইন করব? যে মুহূর্তে স্বাধীনতা হলো, যে মুহূর্তে একটা স্বাধীন রাষ্ট্রে যে নাগরিক স্বীকার করলো যে এটা একটা স্বাধীন রাষ্ট্র, আমি তার নাগরিক হচ্ছি, এবং তার আইন কানুনের, তার সংবিধানের ভিত্তিতে আমি নাগরিক হচ্ছি, এবং দেশ যাকে নাগরিক হিসেবে গ্রহণ করে ফেললো, যদি কাউকে নাগরিক হিসেবে গ্রহণ না করে, তার ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য বিচারে নিয়ে যায়, সাসপেন্ড করে, তাহলে কিন্তু সে নাগরিক না। যেই মুহূর্তে আমি স্বাধীনতার পরে যাকে আমি নাগরিক ঘোষণা করলাম, সেই ঘোষণার পরে আর অংশগ্রহণকারী না, এই বিষয়গুলো নিয়ে আসলে বিতর্ক করাটা সাধারণভাবে কোনো দরকার নেই। কিন্তু একটা বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে আমাদের ওই যে যারা স্বাধীনতা যুদ্ধের সময়ে
এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা যুদ্ধের সঙ্গে সম্পৃক্ততার কারণে মানে বিশেষভাবে পিছিয়ে পড়েছে। বিশেষভাবে শব্দটা বলছি, ওই যে বললাম যে হরতালে অংশগ্রহণ করে অসহযোগ আন্দোলনে সেও তো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এরকম লক্ষ কোটি লোক হয়েছে, তাকে তো আমি কম্পেনসেট করতে পারছি না। কিন্তু আমি যদি লেয়ারিং করি উপর থেকে যদি আমি তাকে দেখি যে যে লোকটা যুদ্ধে গিয়ে মারা গেছে তার চাইতে তো কেউ পিছিয়ে পড়ে নাই, তাই না? তার পরিবার তো পিছিয়ে পড়েছিল। তারপরে যে যুদ্ধাহত হয়েছিল তার পরিবার তো পিছিয়ে পড়েছিল, তাই না? তারপরে এই যে যারা ওই সময় প্রত্যক্ষভাবে একদমই ফ্যামিলি ত্যাগ করে ওখানে রণাঙ্গনে পড়েছিল, তারা তো ফ্যামিলির জন্য কিছু করতে পারে নাই। কিন্তু ধরা যাক যে সরকারি চাকরি করেছে, কিছু কিছু বেতনও পেয়েছে, কিংবা বেতার কেন্দ্রে কাজ করেছে, কিছু কিছু কম্পেনসেশন পেয়েছে। তাহলে এই যে ক্যাটাগরিগুলো, এই ক্যাটাগরিগুলো কিন্তু এটা কিন্তু অবজেক্টিভলি জাজ করা যাবে, এটা কিন্তু ইতিহাস থেকেই বের করা যাবে, এটা দলিলপত্র ঘেটে বের করা যাবে যে কে কতটা এই কাজ। এটা কিন্তু অংশগ্রহণকারী ওই ওই কী বলে নৈতিক তত্ত্বের ভিত্তিতে, একটা প্র্যাকটিক্যাল তত্ত্ব, যে আমাকে দেখতে হবে যে আমার এই রাষ্ট্রে কারা পশ্চাৎপদ হয়ে গেছিল। যেমন আমরা বলি না যে সাম্য মানবিক মর্যাদার সঙ্গে যে সামাজিক ন্যায় বিচারের জন্য পশ্চাৎপদ শ্রেণী, যেমন বলি নারী কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের জন্য আমরা বিশেষভাবে একটা ব্যবস্থার কথা বলি যাতে তাদেরকে উন্নত করা যায়। এই ক্ষেত্রেও কিন্তু খুবই একটা ন্যায় বিচার হবে, সামাজিক ন্যায় বিচার হবে যে আমার এই স্বাধীনতার যুদ্ধের কারণে যে গোষ্ঠীগুলো মানে পিছিয়ে পড়েছে, বিশেষভাবে তাদের আয় এবং অন্যান্য ইকোনমিক ক্ষেত্রে তাদের অনেক ক্ষতি হয়ে গেছে, তাদের জন্য সমগ্র জাতির ক্ষতি হয়েছে, সবাই অংশগ্রহণকারী, কিন্তু তাদের জন্য আমি কি কি ব্যবস্থা নেব। এবং সেক্ষেত্রে তো স্তরভেদে যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য এক ধরনের হতে পারে, কেমন তাদেরকে আমরা যদি নামও দিই, কোনো ক্যাটেগরি করি, এ বি সি করি, অথবা ক খ গ করি, অথবা তাদেরকে বলি সম্মুখ যোদ্ধা, লেখনী যোদ্ধা, অমুক যোদ্ধা। তো আসল কথা, কে সম্মুখ যুদ্ধে গিয়েছিল, কে মানে অন্য যুদ্ধে গিয়েছিল, এগুলো কিন্তু ইতিহাস থেকে বের করা যায়, এগুলো কিন্তু ডকুমেন্টেড থেকে বের করা যায়, ডকুমেন্ট থেকে। এবং তার জন্য আমরা বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিতে পারি, এবং সেটাও ভাবতে হবে যে আজকে 55 বছরও কি আমি সেই সুযোগ দিয়ে যাব কিনা। এখনও পিছিয়ে পড়াটাকে আমরা যদি ইতিমধ্যে যদি দিয়ে গিয়ে থাকি, তাদেরকে যদি ইতিমধ্যেই এগিয়ে দিয়ে থাকি, তাহলে কি আমার এখনও দিতে হবে কিনা? এটা কি আজীবন থাকবে? এটা কি চিরজীবন থাকবে? নাও থাকতে পারে। তো এই যে বোধটা, হ্যাঁ, এই বোধটাকে যদি আমরা ওই প্র্যাকটিক্যাল প্রায়োগিক দিক থেকে বিচার করি, তাহলেই সমাধানটা ভালো হয়। হ্যাঁ, এবং ওই ক্ষেত্রে এই অংশগ্রহণকারী আমরা সবাই, অংশগ্রহণকারীর মধ্যে যারা পিছিয়ে পড়েছে, ভুক্তভোগী বা বিশেষভাবে তাদের অবদানের জন্য তাদেরকে আমরা সেইভাবে একটা কম্পেনসেট করতে পারি, এবং সেটাও বিচার্য যে কত বছর পর্যন্ত, কত দূর পর্যন্ত আমরা তাদেরকে সেটা দেব, এটা রাষ্ট্রের আইন ঠিক করবে। আর উল্টো দিকে আমি যেমন উপর থেকে লেয়ারিং করলাম, নিচ থেকেও কিন্তু একটা লেয়ারিং থাকে। নিচের দিকটা কীরকম, যে সবচেয়ে অপরাধ যারা করেছে, যাদেরকে আমরা নাগরিকত্বই দিয়ে নাই অপরাধের কারণে, তাহলে একরকম তার জন্য একরকম। কিন্তু নাগরিকত্ব যদি দিয়ে থাকি, তাহলে নাগরিক হিসেবে কিন্তু তার সমস্ত বিচার পাওয়ার অধিকার আছে, কিন্তু তার মধ্যে যে ক্রিমিনাল অপরাধ তার ক্রিমিনাল বিচারে যাবে, যে সিভিল অপরাধ তার সিভিল বিচারে যাবে, যার অপরাধ প্রমাণিত নাই তার একরকম হবে। কিন্তু আরেকটা ঘটনা আসবে যে মনে মনে যারা ভাবাদর্শগত হয়েছিল, কিন্তু আমি তাকে নাগরিক যখন করেছি, তাকে কিন্তু আমি এখন পর্যন্ত তাকে কিন্তু তার অধিকার থেকে আমি বলবো না যে সে অংশগ্রহণকারী নয় বলে আরেকটা গ্রুপ তৈরি করে খুঁজে খুঁজে বের করব যে কে মনে মনে চায় নাই, অপরাধ করে নাই কিন্তু মনে মনে চায় না, আরেকটা গ্রুপ বের করব। এগুলো কোনো জাতির জন্য মঙ্গলজনক না। হ্যাঁ, এটা আমাদেরকে ধরেই নিতে হবে, ওই অপরাধী যারা, অপরাধের বাইরে সবাই আমরা সেই ক্ষেত্রে এখন আর এই প্রসঙ্গ তুলে আনবো না। অংশগ্রহণকারী নয়, অংশগ্রহণকারী, এগুলো তুলে আনবো না। আমরা শুধু অংশগ্রহণকারীদের মধ্যে কাদেরকে রাষ্ট্র কিছু বিশেষ ব্যবস্থার অধীনে নিয়ে আসবে সেটা বের করব। আচ্ছা স্যার, আপনার এই আলোচনায় অনেক পরিষ্কার হয়েছে। আরেকটু যদি পরিষ্কার করে বলতেন যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কাজ কিরকম হওয়া উচিত। তাহলে আমি তো বলবো এই ধরনের যদি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় শব্দটা বলি, হ্যাঁ, তাহলে এখন ওই একটা একটা প্রায়োগিক ব্যবস্থাপনা, ওই যে আমি বললাম যে বিভিন্ন স্তর ভেদ করে তাদের রেজিস্ট্রেশন করবে, তাদের খুঁজে বের করবে, তাদের মানে বস্তুগত যে আমাদের এভিডেন্সগুলো, প্রমাণগুলো রয়েছে তার ভিত্তিতে কে কোথায় কীভাবে ছিল, এবং তার মধ্যে সত্যিকার অর্থে কারা
ভুক্তভোগী যাদেরকে আমাদের এগিয়ে নেওয়া উচিত এবং কতদিন পর্যন্ত তাহলে দেওয়া হয়ে গেছে, আর দেবে কি না, এই বিষয়গুলো, যে কোন কোন প্রিভিলেজ তারা ইতিমধ্যে পেয়ে গেছে, তারা অন্য থেকে অনেক এগিয়ে গেছে কিনা। সত্যি বলতে কি, অন্যান্য সাধারণ নাগরিকের থেকে অনেকে হয়তো ভর্তিতে, অন্যান্য সুযোগ সুবিধার ভিত্তিতে বা ভাতাতে তারা হয়তো বাড়ি টাড়ি পেয়েও গেছে। তাহলে আর কেন দিতে হবে? আমার তো দরকার ছিল তাদেরকে তাদের মানে যাতে সমান করে আনা যায় পিছিয়ে পড়ে, আর যারা পাচ্ছে না তো তাদেরকে দেওয়া, এই বিষয়গুলো প্র্যাকটিক্যাল ম্যানেজমেন্ট করবে। কিন্তু এটা তো মানে একদিনের ব্যাপার না। আমি যদি এবারে বলি যে এই স্বাধীনতা শুধু যুদ্ধ না, আমি যদি এবার বলি তাহলে যে এই স্বাধীনতাকে আমি যদি মুক্তির মধ্যে নিয়ে আসি, কথার কথা, যে আমরা তাহলে একটা স্বাধীনতার যে কন্টিনিউটি, তার মানে স্বাধীনতার যে মুক্তি আমরা চেয়েছিলাম, সেই মুক্তিকে আমরা যদি সামনে নিয়ে যেতে চাই, তাহলে পরবর্তী যে যুদ্ধগুলো হয়েছে এই দেশে, এগুলোকেও তাহলে আমাকে মানে সেখানেও যারা যুদ্ধাহত হয়েছে, যেমন পরবর্তী 91 জুলাই আগস্টে অভ্যুত্থানে, তো এখানে আবার আরেকটা ওই যে মূল্যবোধের বিপদ আসবে। কেউ যদি বলে যে আমার হেফাজতের মৃত্যুতে তাহলে যারা মারা গেছে ইয়েতে সেই শাপলা চত্বরে, তাদের ক্ষেত্রে তাহলে করবেন কিনা, তা আমি শাহবাগের তাহলে অন্য ঘটনাতে যদি হয়ে থাকে তাহলে করবেন কিনা। নানান ঘটনাতে তো মানুষ মারা গেছে, তাই না? এই পৃথিবী, বাংলাদেশে বহু আন্দোলনে তো মারা গেছে, তো তাহলে করবেন কিনা। তাহলে কিন্তু আবার ওই নৈতিকতা এবং দার্শনিক প্রশ্নটা সলভ করতে হবে। আমি মুক্তি কাকে, মুক্তি অর্থ কি করছি এই রাষ্ট্রে, তাহলে এই রাষ্ট্রে মুক্তির অর্থ কিন্তু দুই তিনভাবে আমি আগেই বলেছি, যে কেউ সমাজতান্ত্রিক মুক্তি চাইতে পারে, কেউ ইসলামিক মুক্তি চাইতে পারে, কেউ অন্য ভাবাদর্শের মুক্তি চাইতে পারে। আসলে আমরা কোনটাকে মুক্তি বলছি? আমরা মুক্তি তাহলে যদি সত্যিকার অর্থে সংজ্ঞায়িত করতে চাই, শুধু স্বাধীনতার সঙ্গে এগুলো তুলনীয় না। কারণ স্বাধীনতা অন্য বিদেশি শক্তির বিরুদ্ধে আমার ভৌগোলিক স্বাধীনতা, ওটার সঙ্গে আর কিছুকে আমি তুলনা করব না, কারণ এটা একটা ইউনিক অবস্থা। কারণ বিদেশি শক্তি, আন্তর্জাতিক শক্তি, সাম্রাজ্যবাদের সঙ্গে, বিভিন্নবাদের সঙ্গে লড়াইয়ের মাধ্যমে যদি আমি স্বাধীনতায় নিতে, এটা ও একাই একটা ক্লাস। কে বড় ছোট আমার আলোচনা না, কিন্তু ও গ্রুপটা একটা, ওর সাথে অন্য কোনো তুলনা। এই জন্য এটাকে স্বাধীনতা যুদ্ধই বলি আমরা। কিন্তু স্বাধীনতা যুদ্ধের মধ্যে একটা মুক্তির আকাঙ্ক্ষা আছে। সেই মুক্তির আকাঙ্ক্ষাটা কী ছিল? আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা ছিল গণতন্ত্রের জন্য আকাঙ্ক্ষা, একটা গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার আকাঙ্ক্ষা। তাহলে গণতন্ত্রের সংগ্রামের জন্য যারা পরবর্তীতে লড়াই করেছে, সেইখানে যারা আবার পিছিয়ে পড়েছে, তাদের জন্য কিন্তু বিশেষ, সেইখানেও কিন্তু যদি বলে আমি তো মিছিলে গেছিলাম, আমিও তো জুলাই আগস্ট অভ্যুত্থানে আমাকে তো আর্মি গুলি করতে পারতো, পুলিশ গুলি করতে পারতো, আমি রিস্ক নিয়েছিলাম, কথা হতে পারে। তাহলে এই রাষ্ট্রে অনেকেই তাহলে চলে আসবে, কিন্তু রাষ্ট্রের তো ক্ষমতা নেই সারা দেশের মানুষকে একটা মানে কম্পেনসেট করার, কিংবা ওই সময় স্বাধীনতা যুদ্ধের সাইলেন্ট সমর্থকদেরকে দেওয়ার ক্ষমতা তো রাষ্ট্রের হবে না, হ্যাঁ, কিংবা সব লেখনী যোদ্ধাকে দিতে পারবে না। কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু তাহলে আমাদেরকে 91-এর অভ্যুত্থান বলি, হ্যাঁ, মানে ওটাও তো একটা অভ্যুত্থান, তাই না? সেখানেও যদি কেউ মারা গিয়ে থাকে, হ্যাঁ, মিলনের মতো, তো আমাদেরকে আসলে তাহলে বিচার্য বিষয় হবে যে আমরা মুক্তির ডেফিনিশন কি বলছি। এই রাষ্ট্রের মুক্তির ডেফিনিশন গণতান্ত্রিক সংগ্রামের জন্য, যারাই গণতন্ত্রের জন্য জীবন দেবে, মুক্তির জন্য জীবন দিচ্ছে। তাহলে আমার যদি একটা মন্ত্রণালয় থাকে, সে কিন্তু এটাও নোট করবে, তার দায়িত্বের মধ্যে এগুলো পড়বে কিন্তু, এবং পড়বে, এবং সেক্ষেত্রে ওই ক্যাটেগরি একটা রাষ্ট্রের আইন ঠিক করবে, গ্রুপ, এক্সপার্ট গ্রুপ ঠিক করবে যে কে কতটা ঝুঁকি। এখন ঝুঁকি নেওয়া মানে হলো যে এই বিষয়টাতে খেয়াল রাখতে হবে যে আমার এই ক্ষেত্রে ঝুঁকির চাইতে বড় কথা হচ্ছে যে পিছিয়ে পড়েছে কিনা, সে আহত হয়েছে কিনা, তার সংসার বিপন্ন হয়েছে কিনা, ওই জায়গাতে কম্পেনসেট করা। কিন্তু যদি কোনো পুরস্কার বা অন্যরকম মর্যাদা দিতে হয়, সেটা রাষ্ট্রের অন্য বিষয়। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা যদি আবার বলি জুলাই যোদ্ধা নয়, মুক্তিযোদ্ধা নয়, হ্যাঁ, 91 যোদ্ধা, এগুলো কিন্তু রাষ্ট্র মানে জাতিকে বিভক্ত করে। এটা কিন্তু কোনো মঙ্গল ডেকে আনে না। এখানে প্র্যাকটিক্যাল ডেফিনেশনে আমার ওই মূল কথাটা হচ্ছে সামাজিক ন্যায় বিচারে আমার জন্য যদি কেউ পিছিয়ে পড়ে, আমার সমাজ গড়ার জন্য, রাষ্ট্র গড়ার জন্য কেউ পিছিয়ে পড়ে, আমি তাকে কম্পেনসেট করব। এটা প্র্যাকটিক্যাল ডিসিশন, হ্যাঁ, এটা ভ্যালু দিয়ে তাকে, মানে সে হয়তো মানে আরেকজন হয়তো পড়ে যেতে পারতো ওই গুলিতে, কিন্তু সে পড়ে গেছে, আমি তাকে হেল্প করব, বা আমার রাষ্ট্র তার দায়িত্ব নেবে কিছুটা। তাহলে এই মন্ত্রণালয়গুলোর মানে বোঝা গেল তো এদের প্রায়োগিক দায়িত্ব রয়েছে, কিন্তু ওরা যেন ভ্যালু আবার তৈরি করতে না যায়। হ্যাঁ, আবার ভ্যালু কিন্তু রাষ্ট্রের তৈরি হবে, যে আমি এটাকে স্বাধীনতা যুদ্ধ বলবো, এই মুক্তি বলতে আমি কি বোঝাই, সব সংগ্রামের, সব মৃত্যুতে, সব আন্দোলনের সবাইকে আমি রাষ্ট্র দায়িত্ব নেবে না,
আরেকটা বিষয় হচ্ছে যে মুক্তিযুদ্ধ চেতনা নিয়ে তো অনেক ভাবে এটা ব্যবহার হয়েছে। তো গণতান্ত্রিক দৃষ্টিতে মুক্তিযুদ্ধের চেতনা রাষ্ট্রে কেমন হওয়া উচিত এবং এর সংরক্ষণে অথবা শিক্ষার প্রচারে রাষ্ট্রের দায়িত্ব বা ভূমিকাটা কি? কথাটা তো ইতিমধ্যে আসলে হয়ে গেছে, হ্যাঁ, কারণ আসলে এটা তো সবচেয়ে অপব্যবহৃত একটি শব্দ এবং সবচেয়ে বিক্রি হয়েছে এটা আর কি, হ্যাঁ, মার্কেট দর খুব হাই ছিল, হ্যাঁ, এক এক সময় উঠেছে নেমেছে এবং এই মার্কেট দর এখনও মানে ব্যবহারের চেষ্টা চলছে, তাই না? আসলে আমরা এইটাও থেকে চিরকালের জন্য মুক্ত হওয়া দরকার। ওই যে আবার সেই দার্শনিক স্পষ্টতা, নৈতিক স্পষ্টতা। আসলে হয়েছে কি যে আমরা এই যখন আমরা মুক্তিযুদ্ধের চেতনা বলছি, আমাদের ওই অরিজিনাল যে ডিক্লারেশনটা ছিল, প্রোক্লামেশন, সেখানে কিন্তু স্পষ্টভাবে যে কথাগুলো রয়েছে তার সাথেই মিলে যায়। কারণ সেখানে বলা আছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। এই ৩টা শব্দ, যেটা আসলে ফ্রেঞ্চ বিপ্লব, ফরাসি বিপ্লবেরও কথা, যেটা আসলে মার্কিন যখন গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হলো তখনও সে একই কথা, এবং ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। এবং আসল কথা হলো যে এটা লিবারালিজম ফিলসফি, যেটা ডেমোক্রেসির যে ফিলসফি, সেই হলো উদারনৈতিকতাবাদ। এবং উদারনৈতিকতাবাদের সঙ্গে আবার যখন সামাজিক ন্যায় বিচার যুক্ত হয়, জন রাউলের কনসেপ্ট আরও বেশি প্রভাব বিস্তার করে আমাদের সমাজে, তখন এই পুরো বিষয়টাই চলে আসে যে আমরা মানে অত্যন্ত কৃতজ্ঞ যারা ওই প্রোক্লামেশন করেছিলেন, যে তারা না শুধুমাত্র সাম্য এবং মানবিক মর্যাদা বলেন নাই, তারা সামাজিক ন্যায় বিচারটা যুক্ত করেছিলেন। এবং সামাজিক ন্যায় বিচারটা ঠিক সমাজতন্ত্র হিসেবে না, কিন্তু সামাজিক ন্যায় বিচার একটা সমাজতান্ত্রিক যে মানুষের মধ্যে যে দরিদ্র বা অসহায় মানুষের বা পশ্চাৎপদ মানুষের জন্য যে চিন্তা, সেই চিন্তাটা কিন্তু এখানে প্রবেশ করেছিল। এবং সামাজিক ন্যায় বিচারটা নানানভাবে গণতন্ত্র হতে পারে, এটা ওয়েলফেয়ার স্টেটের বহু উদাহরণ পৃথিবীতে রয়েছে। তো আমাদেরকে আসলে এই জায়গাগুলোতে এই স্পষ্টতা থাকতে হবে যে আমার এই জায়গাটিতে কিন্তু রাষ্ট্রকে আসলে একাত্ম হতে হয়, একটা চিন্তা করতে হয় যে আমার মূল্যবোধটা যে নীতি, এই মূলনীতিটাকে আমাদের আগের সংবিধানে আমরা আগেও একটা এপিসোড করেছি এটা নিয়ে, যে এই যে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, হ্যাঁ, ইত্যাদি, হ্যাঁ, শব্দগুলো, সমাজতন্ত্র ইত্যাদি শব্দগুলোকে আমদানি করে এই মূল কথাটাকে গুলিয়ে ফেলা হয়েছে। চেতনা পরিষ্কার, আমাদের চেতনা হচ্ছে একটা গণতান্ত্রিক সমাজ রাষ্ট্র গড়া, হ্যাঁ, এটাই হতে মূল মুক্তিযুদ্ধের চেতনা। এবং মুক্তিযুদ্ধের চেতনা গণতান্ত্রিক রাষ্ট্র মানে কি, তার মানে লিবারাল ফিলসফির যে মূল দুইটা কথা, সেটা হলো সাম্য, মানবিক মর্যাদা, আর তার সাথে পরবর্তীতে যে সামাজিক ন্যায় বিচার যুক্ত করা হয়েছে, এই হচ্ছে চেতনা। এর মধ্য থেকেই বাকি যত কিছু রাষ্ট্রের ডিজাইন তা হতে হবে। এর বাইরে কোনো কিছু যদি আনার চেষ্টা হয়, তাহলে সেটা কোনো মতেই গণতান্ত্রিক চেতনার সঙ্গে হবে না। কারো যদি এটা মনে হয় সেটা থেকে বিপ্লব করে আসতে হবে, বিপ্লব অন্য জিনিস, হ্যাঁ, বিপ্লব কিন্তু গণতান্ত্রিক পদ্ধতি দিয়ে হয় না। সে তখন তার মতো বিপ্লবিক চেতনা নিয়ে আসবে, সেটা অন্য কথা। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের রাষ্ট্রের যারা পার্টি বা সোশ্যাল গ্রুপস বা যারা কথা বলছেন বা রাজনীতি করছেন, প্রত্যেককে বুঝতে হবে যে আমি যদি সংবিধান মেনে রাজনীতি করি, সংবিধান মেনে গণতন্ত্র করি, কী বলে, আমার বুদ্ধিভিত্তিক চর্চা করি বা যে কোনো চর্চা করি, আমাকে কিন্তু এই মূলনীতির ভিতরেই থেকে কথা বলতে হয়। আমি বললাম আমি গণতান্ত্রিক রাষ্ট্রে আমি আপনার সঙ্গে ভাই ইলেকশন করব, সব করব, আবার বলার সময় বলছি আমি অমুক মতাদর্শ এস্টাবলিশ করবো। তুমি মতাদর্শ করলে তো তোমাকে বিপ্লবে যেতে হবে, তুমি তো এইভাবে পারো না, এটা করতে পারো না। তো সাংস্কৃতিক লড়াইয়ের বিষয়ে এটা মানে কিভাবে দেখেন? যেমন হচ্ছে স্বাধীনতা যুদ্ধের পরে অনেকেই দাবি করছে যে এখানে ভারতীয় সাংস্কৃতিক একটা আধিপত্য কাজ করে বা ভিন্ন ভিন্ন দেশি একটা সাংস্কৃতিক আধিপত্য কাজ করে। এখন এই লড়াইটা আসলে বাংলাদেশ কিভাবে করবে? ব্যাপার হলো যে যখনই একটা ডেমোক্রেটিক সোসাইটি, হ্যাঁ, যখনই ইন্ডিভিজুয়ালের মানে অধিকার সম্পন্ন, মানে প্রত্যেকটা ব্যক্তির অধিকার নিয়ে যে রাষ্ট্র গড়ে ওঠে সমান অধিকার নিয়ে, তখন সেখানে সংস্কৃতি কোন দিকে যাবে সেটা প্রত্যেকটা ব্যক্তির সম্মিলিত একটা নির্যাস হিসেবে যায়। তো এটা দুটো দিক আছে, একটা হলো নিচ থেকে যায়, জনগণ সংস্কৃতি তৈরি করে। আরেকটা হয় কি, কিছু ওপিনিয়ন লিডার্স, কিছু যারা কর্মী, যারা সচেতন, হ্যাঁ, যারা মনে করে যে এই দিকে যাওয়া দরকার, তারা তখন সেদিকে প্রবাহিত করার চেষ্টা করে। তো এই যে দ্বিমুখী প্রচেষ্টা, একদিকে মনে হবে যে একটা এলিটিস্ট গ্রুপ চর্চা করছে, কিন্তু সংস্কৃতির ক্ষেত্রে ইতিহাসের আদি থেকেই রাজা বাদশাহ জমিদার থেকে শুরু করে এক ধরনের সাংস্কৃতিক চর্চার এলিটিস্ট জায়গাটা সবসময় ছিল, পৃথিবীতে সবসময় থাকবে। কিন্তু এই দুঃখের বিষয়টা হচ্ছে যে এই যে আমাদের স্বাধীনতা পরবর্তী সময়গুলোতে
এটা দুই তিনভাবে ডেভিয়েটেড হয়ে গেছে। সেটা হলো রাষ্ট্র, যেটা সংস্কৃতি বা আর্ট কালচার, এই বিষয়গুলো সম্পূর্ণরূপে ইন্ডিভিজুয়ালের একটা ভাবাবেগের বিষয় থাকে। এটা মূলত আবেগের বিষয়। এটা যত না ফ্যাক্ট, তার চাইতে হলো আবেগ, তার চাইতে কিছু মূল্যবোধ মিশ্রিত থাকে। কিন্তু এটা ফ্যাকচুয়াল যত যত না, তার চাইতে এটা বৈজ্ঞানিক কোনো পদ্ধতিতে কিন্তু কারো মন কন্ট্রোল করা যায় না। এটা বলাই তো হয়েছে, আমরা পাস্কেলের কথা বলেছি যে দ্য হার্ট হ্যাজ ইটস ওন রিজন হুইচ ইভেন দ্য হার্ট ডাজ নট নো। এটা হলো এস্থেটিক্সের একটা বিষয়, যে আমার হৃদয় কী চায়। তো এখন এই হৃদয়ের চাওয়াটাকে তো আসলে আবেগটাকে ম্যানিপুলেট করা হয়। তো ম্যানিপুলেশনের একটা সবচেয়ে আমাদের দুর্ভাগ্যজনক বিষয় হলো, একটা হলো যে রাষ্ট্রের যারা ক্ষমতায় এলেন, তারা অতিরিক্তভাবে রাষ্ট্রকে, ওই জনগণকে আসলে তাদের মতাদর্শে প্রভাবিত করার জন্য খুব মানে একদম সচেতনভাবে প্যাট্রোনাইজ করা শুরু করলেন। তো এখন আমরা যেহেতু ভারত পন্থী বা কিছুটা ভারতীয় ভাবাদর্শপন্ন এবং ভারতের প্রভাব সম্পন্ন সরকারগুলো বেশি ছিল, ক্ষমতায় বেশি দিন ছিল, এবং তারপরেও যারা সরাসরি নয় কিন্তু পরোক্ষভাবেও তাদের সঙ্গে যুক্ত ছিল, তারা যেহেতু পাওয়ারে ছিল, এই পাওয়ার করেছে কি, করাপ্ট করে ফেলেছে। আমাদের সংস্কৃতি চর্চার একটা সবচেয়ে দুর্ভাগ্যজনক, বা সংস্কৃতি কেন, অ্যাজেমল বুদ্ধিবৃত্তিক শিক্ষা সব কিছুর চর্চার, এই যে শিক্ষায় আপনি বললেন যে মানে মুক্তিযুদ্ধের চেতনা কীভাবে আসবে, মুক্তিযুদ্ধের চেতনা শিক্ষায় আসবে যদি শিক্ষাকে আমি কোনো বিশেষ ভাবাদর্শে প্রভাবিত না করতে চাই। মুক্তিযুদ্ধের চেতনা আসবে যদি আমি লিবারাল চিন্তাকে প্রভাবিত প্রমোট করতে চাই শিক্ষা ব্যবস্থায়। শিক্ষার্থী এবং শিক্ষক বৃন্দ এবং একটা যে বিশ্ববিদ্যালয়, বিশেষ করে হায়ার এডুকেশন, বিশেষ করে কারণ হায়ার এডুকেশন থেকে তো শিক্ষক তৈরি হচ্ছে, তারাই তো প্রাইমারি স্কুল, লোয়ার স্কুলকে প্রভাবিত করবে। তো তারা যদি ভাবাদর্শে প্রভাবিত না হয়, ক্ষমতার কাছে মাথা নত না করে, আপনি দেখছেন না হারবার্ডে কি চলছে, ক্ষমতার কাছে মাথা নত করছে, ফিলিস্তিনের পক্ষে দাঁড়াচ্ছে। এই যে শিক্ষার যে মানে স্বাধীনতা, সেই স্বাধীনতাটা অর্জন করা দুই পক্ষেই উচিত। যারা করছে তাদেরও বোঝা উচিত যে এটা একটা সংগ্রামের বিষয় ক্ষমতার সঙ্গে, আর ক্ষমতায় যারা আছে তারা উচিত যে আমি সংস্কৃতি জগৎ এবং বুদ্ধিবৃত্তিক জগৎকে আমি অন্তত আমার করায়ত্ত করার চেষ্টা করবো না, ওটাকে অন্তত মুক্ত রাখবো। তাহলে হবে কি, একটা সমাজে সুস্থ চিন্তা প্রবাহিত হবে। আমাদের দুর্ভাগ্য যে শুরু থেকেই আমরা একদম মানে স্বাধীনতার পর থেকেই এটাকে করায়ত্ত করা এবং মানে কি বলে ক্ষমতার দাস করার এবং অর্থের, এবং পরবর্তীতে সারা দুনিয়াতে কিছু ঘটেছে যে যেহেতু নিও লিবারাল ইকোনমি বৃদ্ধি পেয়েছে এবং সব কিছুই পুঁজি হয়ে গেছে, মার্কেট হয়ে গেছে, শিল্প সংস্কৃতিও অনেকটা পণ্য হয়ে গেল। পরে এই পণ্য আবার একটা আঁতাত তৈরি হলো, পণ্যের যারা মালিক, চ্যানেলের মালিক, পত্রিকার মালিক, এটা সেটা, এরাই আবার একই সঙ্গে ব্যবসায়ী হয়ে গেল, একই সঙ্গেই তারা আবার রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গেল। আমাদের দেশের মতো এত দুর্ভাগ্য বোধহয় অনেক জায়গাতে নেই, যে একই লোক চ্যানেলেরও মালিক, একই লোক গার্মেন্টসেরও মালিক, একই লোক রাজনীতিতে এমপি। ফলে এটা একটা নেক্সাস তৈরি হলো, এবং সেই নেক্সাসটা আমাদের দেশের শিল্প সংস্কৃতির যে চর্চা, এই নেক্সাসে যারা ভারতীয় সম্পর্ক যদি যার আছে, যার আমেরিকার সম্পর্ক আছে, যার তাই বলে দেখবেন ভেতরে ভেতরে আবার মিডল ইস্টেরও আছে। ওখান থেকে মানি যেখান থেকে এসছে সেই দিক থেকে চর্চা শুরু হয়েছে। আপনি যদি বলেন যে সাংস্কৃতিক চর্চায় তো কত আমাদের সময়ও যত ওয়াজ নসিহত হতো তার চেয়ে অনেক বেশি আমি দেখেছি, অনেক বেশি আমি দেখছি যে কি বলে যেটাকে বলা হয় মৌলানার মাহফিল তৈরি হয়েছে। তো সেটা তো একটা কালচার। খালি আমি তো ভারতীয় কালচার বৃদ্ধি পেয়েছে তা দেখি না, আমি তো দেখি যে মধ্যপ্রাচ্যের ওই কালচারও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, যে মসজিদ ভিত্তিক বিভিন্ন রকম ধর্মীয় আচরণ। আবার তার বিপরীতে আবার তখন ভারতীয় যে আমাদের মানে এক ধরনের রবীন্দ্রনাথকে কেন্দ্র করে মনে হবে যে একটা রবীন্দ্রর কালচারও তৈরি হয়ে গেছে। তো এই যে বিষয়গুলো আসলে অন্যভাবে চিন্তা করলে এটা ক্ষমতার এবং অর্থের একটা দাপট। এটা শুধুমাত্র ভারত বলে কথা নয়, এটা দাপট থাকবে যদি আমরা না বুঝি। আর একটা ব্যর্থতাও রয়েছে, ব্যর্থতা যারা বিকল্প চিন্তা করেন, যারা এগুলো বোঝেনও কিছুটা, তারা হয় নীরব হয়ে গেছেন, অথবা তাদের কোনো মানে ভিজিবল বিরোধ নেই। মুশকিল হয়ে গেছে যে একদিকে বামরা একসময় চর্চা করতো, সেটা নীরব হয়ে গেছে, তাদেরও ক্ষমতা এবং পুঁজির যেটাকে বলা হয় ডাউন টার্ন হওয়াতে গত 2-3 দশকের মধ্যে তাদেরও দেখা সাক্ষাৎ নেই বললে চলে, খুবই কম। টিম করে জ্বলছে কোনো জায়গাতে হয়তো। কিন্তু আমরা যেটা মধ্যপদ বলে কথা,
মধ্যপন্থী যে উদারনৈতিক চিন্তা চেতনার যে সংস্কৃতি কর্মী, বুদ্ধিজীবী এবং সেগুলো পোলারাইজড হয়ে গেছে। হ্যাঁ, হয় এই পথে না এই পথে। আমি বলবো যে এখন যদি এই দেশকে আবার ট্র্যাকে আনতে হয়, কালচারালি ট্র্যাকে আনতে হয়, খালি ভারত আমাদের প্রাগরাশি চিন্তা করে ফেলেছে, আমেরিকানরা করে ফেলেছে, মধ্যপ্রাচ্য করে ফেলেছে, হ্যাঁ, সৌদি আরব, কাতারের অর্থে, এই ধরনের ব্লেম গেম দিয়ে হবে না। আপনাকে বিকল্প আসলে এক ধরনের কালচারে চর্চার মধ্যে নিয়ে আসতে হবে। সেই চর্চাটা কিন্তু অত্যন্ত জরুরি। কারণ আমরা যতই বুদ্ধিবৃত্তিক অন্যান্য বৈজ্ঞানিক যত কিছু বিকশিত হোক না কেন, আসলে মানুষের মনকে বেশি প্রভাবিত করে, হ্যাঁ, আবেগ। আবেগ খুব গুরুত্বপূর্ণ, এবং আবেগের সঙ্গে যদি মানে কারেক্ট ভাবাদর্শ না থাকে, যতদূর সম্ভব একটা মানে উদারনৈতিক চিন্তা না থাকে, হ্যাঁ, তাহলে যেটা ঘটে সেটা হলো ওই পদ্ধতির চিন্তাটা একটা সমাজের জন্য বিপর্যয় ডেকে নিয়ে আসে। তো আসলে আমরা একদিকে একটা গণতান্ত্রিক সমাজের চেষ্টা করা, যেখানে এই ধরনের যে একই সঙ্গে একটা মানুষ ক্ষমতায়, রাজনৈতিক, অর্থনৈতিক, কি বলে, মিডিয়া, সব কিছু এক গ্রুপের করায়ত্ত হয়ে যাবে, সেটা যেন না থাকে। সেখানে যেন ডেমোক্রেটিক কালচার থাকে, সেখানে যেন জবাবদিহিতা থাকে, ন্যায় বিচার থাকে। অন্যদিকে আবার যারা বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক সাংস্কৃতিক চর্চা করেন, তাদের জন্য অত্যন্ত জরুরি হচ্ছে যে এই যে ডায়নামিক্সটা বোঝা, এবং যত ছোটই হোক, যত ছোট প্রয়াসই হোক, বিকল্প প্রচেষ্টাগুলো চালিয়ে যাওয়া। এই বিকল্প প্রচেষ্টা একসময় ছোট্ট মনে হতো একটা ঘর কেন্দ্রিক, একটা পাঠচক্র কেন্দ্রিক, কিন্তু এটার কিন্তু প্রভাব অনেক বেশি হয়ে যেতে পারে। হ্যাঁ, এই জায়গাটাতে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই বিতর্কটা অনেকদিন ধরে চলছে জাতীয় সঙ্গীত নিয়ে, এবং এটা মানে এই রিসেন্ট খুব কয়েকদিনের মধ্যে এই বিতর্কটা আবার শুরু হয়েছে যে জাতীয় সঙ্গীত রাখা হবে নাকি বিকল্প জাতীয় সঙ্গীত চিন্তা করা হবে। এই বিষয়ে আপনার কি মতামত? আমি শুধু জাতীয় সঙ্গীত বলবো না, হ্যাঁ, কয়েকটা সিম্বল থাকে কোনো রাষ্ট্রের। ভৌগোলিক স্বাধীনতা পাওয়ার পরে সেই রাষ্ট্র কতগুলো সিম্বল তৈরি করে, প্রতীক তৈরি করে, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় ফুল, হ্যাঁ, জাতীয় পাখি। এখন আমাদেরকে আবার মৌলিক দার্শনিক মানে জ্ঞানতাত্ত্বিক বিষয়ে আসতে হবে। জ্ঞানতাত্ত্বিক বিষয়গুলো মানে আমরা যেটা হলো এপিস্টেমোলজিক্যাল যেটা বলি, যেটা বৈজ্ঞানিক পদ্ধতির মধ্যে তথ্য প্রমাণের ভিত্তিতে সেখানে একটা ঐক্যমত তৈরি হয়, দরকার এক্সপার্ট গ্রুপ করে, ওরা এক্সপার্ট গ্রুপটা তখন বলা হয় যে এইভাবে সিদ্ধান্তটা হবে। এখন যেমন কোভিড কিভাবে মোকাবেলা করা হবে, হ্যাঁ, কথার কথা, সারা দেশের জনগণও যদি গণভোট করে বলে যে না, মাস্ক পরা যাবে না, আর যদি কিছু এক্সপার্ট বলে যে না, মাস্ক পরেই এটা প্রতিরোধ করতে হবে, তাহলে এক্সপার্টের কথাই শুনতে হবে, তাই না? মানে এটা জনগণের অংশ না, এটা হলো প্রমাণ ভিত্তিক এক ধরনের তথ্য। কিন্তু কতগুলো বিষয় রাষ্ট্রের, এই যেমন ধরা যাক যে আমি যে গণতন্ত্রে বলছি সাম্য, সব মানুষের সমান অধিকার, সব মানুষ কি আসলে সমান? উচ্চতায় সমান না, বর্ণের সমান না, রঙের সমান না, জেন্ডারের, লিঙ্গের সমান, কিছু তো সমান না। কিন্তু আমরা যখন বলছি সমান, তার মানে এটা ফ্যাক্ট না শুধু, এটা একটা নৈতিক ডিসিশন। এটাকে বলা হয় যে রিজন টু অ্যাক্ট, আগেরটা হলো রিজন টু বিলিভ। তাহলে আমি রিজন টু অ্যাক্টে যখন যাচ্ছি, আমি যখন একটা নৈতিক সিদ্ধান্তে যাচ্ছি, তখন কিন্তু আমাদেরকে ঐক্যমত হতে হয়েছে যে আমি এই ঐক্যমতে আমরা সমস্ত রাষ্ট্রের জনগণ ঠিক করলাম, সংবিধানে এটা বললাম যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হব। এটা কিন্তু কোনো ফ্যাক্ট থেকে না, এটা একটা ঐতিহাসিক একটা সিদ্ধান্ত, আমরা যেটা আমাদের বুদ্ধিভিত্তিক একটা এথিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থেকে, নৈতিক স্ট্যান্ড পয়েন্ট নিলাম। আচ্ছা, কিন্তু এর পরের ধাপটা আবেগগুলো আরও সমস্যা। আবেগগুলোতে আরও ঐক্যমত হওয়া যায় না। একটা গান বা একটা ছবি বা একটা লেখা, ভালো না মন্দ, এটাকে আমি নেব না, আপনি পছন্দ করবেন না, এটাকে আমাদের সর্বজনীন পছন্দ করা যাবে কি না, এটার কিন্তু আরেকটা দিক থেকে, এটা হলো আবেগের সঙ্গে যুক্ত হয়ে যায়। এটা মানে ফ্যাক্ট তো নয়ই, ফ্যাক্ট খুব কম থাকে, এটা ফ্যাক্টের কথাটা খুবই সামান্য, যে এই দেশের বিষয় নিয়ে গান লিখলে দেশের কিছু ফ্যাক্ট যাবে, কিন্তু ওই ফ্যাক্টটাকে এমন করে করা হবে যে মানে সারা দুনিয়ার রানী তুমি। সারা দুনিয়ার রানী নাও হতে পারে, আমার দেশ সবার সেরা নাও হতে পারে প্রকৃতিতে, কিন্তু তা দিয়ে যায় আসে না। আমার মন বলছে এটা সবচেয়ে সেরা। তো এই যে ফ্যাক্ট থেকে আবেগ, হ্যাঁ, এবং প্রাধান্য পায়, নৈতিকতা প্রাধান্য পায়, এ ধরনের কিছু সিদ্ধান্ত রাষ্ট্র, এটা কিন্তু মৌলিক সিদ্ধান্ত গণতন্ত্রে না। গণতন্ত্রের মৌলিক সিদ্ধান্ত হচ্ছে যে আমার সবার সমান অধিকার, নাগরিকরা সিদ্ধান্ত নেয়। এখন সব নাগরিক মিলে যদি মনে করা হয় যে সব নাগরিক তো হয় না, এটা একটা সার্টেন
কিছু না কিছু এক ধরনের কিছু ডেভিয়েশন থাকতেই পারে, কিন্তু অধিকাংশ মানুষের যদি একটা থাকে এবং যখন রাষ্ট্রের গোড়াপত্তন হয় তখন তারা সাধারণত এক ধরনের প্রবহমান চিন্তা থেকে, এটাকে বলা হয় যে এক ধরনের অ্যাডপ্টেশন বলা হয় বা অ্যাডপশনও বলে, হ্যাঁ, যে আমি একটা গানকে আমি জাতীয় সঙ্গীত বানাবো, পতাকার একটা ডিজাইনকে আমি গ্রহণ করব, আমি একটা ফুলকে ডিক্লেয়ার করব, আমি একটা পাখিকে করব, ইত্যাদি ইত্যাদি। তার মানে ওই ফুল আর ওই পাখি কি দুনিয়াতে কোথাও নাই, কিন্তু আমরা ঠিক করলাম যে এই ফুলটাই আমাদের সবচেয়ে, আমরা এটাকে গ্রহণ করলাম। এখন ওখানে যদি বিতর্ক শুরু হয় এই ফুলের চেয়ে ওই ফুল সুন্দর, এই ফুলের এই কালারের চেয়ে ওই কালারের ফুল সুন্দর, আমি ওই কালারটা নিব, তো এই বিতর্কে তো শেষ হবে না, হবে, কারণ এটা তো হলো একটা এস্থেটিক বিষয়। হ্যাঁ, এখানে আসতে পারে আর্ট সমালোচকরা, শিল্প সমালোচকরা কিছু কথা বলতে পারে, এক্সপার্ট ওই পতাকার ডিজাইনে হয়তো শিল্প সমালোচক কিছু ডিজাইনে হেল্প করতে পারে, কিন্তু তারপরেও কিন্তু আসলে এটা জনগণের একটা মৌলিক সিদ্ধান্তের বিষয় থাকে, কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে সেটাই। তো অনেক ক্ষেত্রে অনেক রাষ্ট্রে এগুলো করার সময় হয়তো একটা গণভোট করে ফেলে শুরুতে, হ্যাঁ, যে গণভোটে ঠিক হয় যে এই অপশন আছে, যেটার পক্ষে বেশি মানুষের মত হলো হয়ে গেল, হ্যাঁ, সেটা একটা পদ্ধতি। কিন্তু যখন একটা মানে কোনোভাবে না কোনোভাবে একটা চালু হয়ে যায়, শুরু হয়ে যায়, আমি আবারও বলছি, তখন এগুলোর ফ্যাক্ট খুঁজে বেড়ানোর চাইতে আবেগটা সঞ্চারিত হয় কিনা, আসলে কোন আবেগে আমি এটা করছি, আমার আবেগটা সবচেয়ে প্রাধান্য পায় এখানে, যে আমি যে আবেগটা সঞ্চারিত করতে চাচ্ছি। কারণ এখানে কিন্তু আমি যদি একটা বন্ধুত্ব যখন আমরা করি, ধরা যাক আমরা বন্ধুত্ব আবেগের সবচেয়ে সম্পর্কটা বেশি, এই বন্ধুত্বের আবেগে আমি যদি বন্ধুর পুরো বায়োডাটা খুঁজে প্রত্যেকটা স্টেপ, ছোট থেকে বড়, কোথাও সে অপরাধ করেছিল কিনা, তার এই করেছিল কিনা, ওই করেছিল কিনা, আমার চাইতে ভিন্ন রকম কাজ করেছিল কিনা, খুঁজতে গেলে আমি একটা বন্ধু পাবো না। আমি কিন্তু ওগুলো খুঁজি না, আমার আবেগ বলে যে বন্ধুটা আমার সাথে এখন বর্তমান সময়ে আমার আবেগের সঙ্গে ম্যাচ করে। তো এই জিনিসগুলো কিন্তু আসলে এইভাবে স্থির হয় যে আমার পতাকা, আমার জাতীয় সঙ্গীত, আমার ফুল, আমার পাখি, জাতীয় যে যে বিষয়গুলো, এই বিষয়গুলোতে যদি প্রবহমান থাকে অনেক দিন ধরে, খুব বড় কোনো আপত্তি না থাকে, এটা একটা প্রথায় পরিণত হয়, ট্র্যাডিশনে। তো সাধারণত এই ট্র্যাডিশন নিয়ে যদি বিতর্ক, হ্যাঁ, করাই যায়, করা যায় না তা না, যারা করতে চায় তাদের সবসময় স্বাধীনতা থাকবে, কারণ এটা তো স্বাধীন দেশে, মুক্ত বুদ্ধির চেতনায় যে কোনো লোক কিন্তু প্রশ্নটা তুলতেই পারে, এবং তুললে পরে সমাধানের যদি সবচেয়ে শ্রেষ্ঠ পথ বলা হয় তাহলে গণভোটে যেতে হবে আবার, হ্যাঁ, যদি শ্রেষ্ঠ পথ বলা হয়। কিন্তু এক্ষেত্রে আমরা কিন্তু ডেমোক্রেসিতে একটা ফাঁক আছে, যে আমি তাহলে যে এই যে গণতন্ত্রে এগ্রি করলাম, আমার যে গণতন্ত্রে যে আমি যাব, আমি যে 71 সালে এগ্রি করলাম, 10 বছর 20 বছর পরে আমার যে জেনারেশন তৈরি হলো, ও তো তখন ওইটাতে সাইন করে নাই, ও তো জন্মই লাভ করে নাই, কেউ তো অ্যাডাল্টই হয় নাই। তো তাহলে সে যদি বলে যে না না, আমি তো ওই এতে রাজি না, গণতন্ত্রে রাজি না, আমি তো অন্য পথে রাজি, হ্যাঁ, আমি তো তোমার সংবিধান মানি না, তাহলে কি প্রত্যেক 10-20 বছর পর পর একটা করে গণভোট হবে? হ্যাঁ, হয়, ছোট ছোট রাষ্ট্রে কিন্তু অনেক সময় হয়। গ্রিকদের তো সরাসরি সিটি স্টেটে ভোটের ব্যবস্থা ছিল। সুইজারল্যান্ডে কাউন্টির একসঙ্গে থাকবে কি না প্রায় গণভোট হয়। হ্যাঁ, এমনকি সুইডেনে আমি ছিলাম যখন, দেখলাম যে ক্রোনার মুদ্রা চেঞ্জ করবে কি না, হ্যাঁ, মুদ্রার এতে ইউতে যাবে কিনা এটা তো গণভোট হলোই, এমনকি ক্রোনার থেকে ইউরোতে যাবে কিনা গণভোট হয়ে গেল। হ্যাঁ, তো মানে যেগুলো যাদের পক্ষে রিসোর্স আছে ছোট, তাদের জন্য রেগুলার হতেও পারে, কিন্তু এইসব ক্ষেত্রে আদর্শ হচ্ছে গণভোট হওয়া। কিন্তু বিকল্প একটা করে রেখেছে ডেমোক্রেসির মানে যারা প্রবক্তা, তারা বলেছে দেখো, যদি এমন হয় যে সিংহভাগ যারা রাজনৈতিক দল, যাদের তো জনসমর্থনের কিছু ব্যাপার তো রয়েছে, তাই না, আমরা তো ভোট থেকে, আগের ভোটগুলো থেকে কিছু পার্সেন্টেজ জানি যে এই দলগুলো এত 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 পার্সেন্টেজ অফ সাপোর্টার, মোটামুটি এটা একটা বা সার্ভে থেকেও জানা যায়। তো ধরা যাক যে সিংহভাগ যে দলগুলো রয়েছে তারা যদি বলে যে, তারা যদি কোনো আপত্তি না করে, প্রথা প্রথা চলতে থাকবে, যদি আপত্তি করে, তাহলে যদি সিংহভাগ দল আপত্তি করে, তাহলে কিন্তু এটা তখন গণভোটের জন্য যেতে পারে, অথবা সিংহভাগের দলের আবার একটা মানে ইয়েতে কি বলে কনসেনসাসে চেঞ্জ হওয়ার জন্য হতে পারে, আদর্শ জায়গাতেও যেতে পারে। হ্যাঁ, তো সিংহভাগ দল, এই যেমন কেমন আমাদের গণতন্ত্র কেন চলছে, এই সংবিধান কেন আমরা রক্ষা করি, মানে সঠিকভাবে যদি খুব ওইভাবে কুটতর্কে যাই, তাহলে এই সংবিধান কিন্তু বারবার কয়েক দশক পরপরই, 1 দশক 2 দশক পরপরই কিন্তু আবার ওই নিউ জেনারেশন যারা ভোটার, তাদের কাছে কিন্তু যাওয়া দরকার যে আমি এই সংবিধানে এগ্রি করি। কিন্তু আমরা যেমন করি না কেন, কারণ সিংহভাগ দল, যাদের ওই দলের সমর্থকরা কেউ যেহেতু আপত্তি করেন যে আমরা গণতান্ত্রিক ভোটে যাও, হ্যাঁ, গণতন্ত্র এই যে যেটা গণতন্ত্রহীনতা,
কিংবা গণতন্ত্রে প্রেসিডেন্সিয়াল হবে না পার্লামেন্টারি হবে, এগুলো বিতর্কে থাকতে পারে, কিন্তু সংবিধানের মৌলিক জায়গায় কিন্তু প্রশ্ন নাই যে গণতান্ত্রিক রাষ্ট্র হবে। তাহলে কেমনভাবে এটা হালাল হয়েছে, কি করে ওটা কি করে মানে ভ্যালিডেটেড হয়েছে? ভ্যালিডেটেড হয়েছে বাই কনসেনসাস অফ দ্য পলিটিক্যাল পার্টি। আপত্তি না করলে, আপত্তি করে নাই কেউ যে আমার সংবিধানের ওই মূলনীতিতে আমি গণতান্ত্রিক হব না, আমি আপত্তি করি না। যারা এটাতে আপত্তি করবে, একদমই আপত্তি করবে, তারা হয় গণভোট চাবে অথবা তারা বিপ্লবী হয়ে যাবে। এখন হিজবুত তাহরির ও বলবে আমি এটাতে এগ্রি করি না, ও বিপ্লবী হয়ে যাবে, ও এর মধ্যে থাকবে না। সরবরাহ পার্টি বলবে আমি হব না। তাহলে এই চিন্তা থেকে যদি এই যে আমাদের যে 50-55 বছর ধরে জাতীয় প্রতীকগুলো রয়েছে, সঙ্গীতই বলি, পতাকাই বলি, ফুল বলি, যা কিছু রয়েছে, আমি আবারও বলছি, এগুলো ইতিহাস খুঁজে বেড়ালে প্রত্যেকটা মানুষেরই বহু কিছু ইতিহাস পাওয়া যায়, জাতিরও ইতিহাস পাওয়া যায়। কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার এই সঙ্গীতটা কি আমার আবেগকে সঞ্চারিত করে কিনা, আমার দেশের প্রতি ভালোবাসা, দেশের রূপ বর্ণনা, দেশের এখানে কোনো আপত্তিকর কোনো কিছু আমার কাছে মনে হয়েছে কিনা। যদি আপত্তি করে, কয় % লোক আপত্তি করছে, কারা আপত্তি করছে, তাহলে তাদের জনসমর্থন কেমন আছে, ওইটা বিচার করে যদি মনে হয় যে এটা খুব সামান্য সংখ্যক কিংবা বুদ্ধিবৃত্তিক যারা চর্চা করছে তারাও করতে পারে। মানে আমি আপত্তি করাটাকে কিন্তু ভ্যালিড বলছি, আপত্তি করতেই পারে এবং সেটা একদম মৌলিক প্রশ্নে আপত্তি করতে পারে। কিন্তু গণতন্ত্রে আপত্তি করলে কিন্তু, যে আমি গণতন্ত্রে আপত্তি করব, তাহলে কিন্তু সে রাষ্ট্রের ইয়েতে থাকলো না। হ্যাঁ, সে কিন্তু বাইরে চলে গেল যে আমি গণতান্ত্রিক রাষ্ট্র চাই না। তাহলে কিন্তু সে কিন্তু এই ক্ষেত্রে এটা তো মূল কথা না, এই যে প্রতীকগুলো কিন্তু ওই জায়গা না। এইগুলোর ক্ষেত্রে কিন্তু জাতির পিতা ইত্যাদি যে কোনো বিতর্কে আপত্তি করতে পারে। তাহলে এই পিতা তো মানে মেটাফিজিক্যাল, ওটা তো ওঠার ওই প্রশ্ন ওঠে না। কিন্তু এগুলো যেহেতু প্র্যাকটিক্যাল ইস্যু, আমাকে পতাকা দেখাতে হয় ইউএনএ, আমাকে জাতীয় সঙ্গীত গাইতে হয়, আমাকে একটা ফুলের প্রতীক দেখাতে হয়, তাহলে এই জায়গাতে কিন্তু খুবই স্পষ্ট যে আমাকে এটা সিদ্ধান্ত নিতে হবে যেটা আমার প্রাইমারিলি আবেগ, কিছু কিছু ক্ষেত্রে ভ্যালুজ এর মধ্যে দিয়ে আসে ঠিকই, কিন্তু আমার কোন ভ্যালুজ, আমার কি কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে, আমার কোনো মূল্যবোধে আঘাত দিচ্ছে, তা তো না। আমার আবেগটা আমাকে সঞ্চারিত করছে দেশপ্রেমের প্রতি কিনা, এটা হলো মূল কথা। এর কখন কোন সময় এগুলো হয়েছিল, কে করেছিল, কী পরিপ্রেক্ষিতে, এটা এখন অধিকাংশ মানুষ যখন এই গানটা গায় তখন কি সে ওর ইতিহাস মনে রেখে গায়? আমি যদি ইতিহাস না পড়তাম আমি তো জানতাম না, আমার মনের মধ্যে ভাবাবেগ এসছে, আমি আবেগ প্রকাশ করেছি। এইগুলো বাহুল্য আমি মনে করি। এই আলোচনাগুলো টেনে এনে জাতিকে নতুন করে আলোচনার কোনো প্রশ্ন আমি মনে করি না এগুলো। আমি মনে করি বরং হ্যাঁ, এটা হতে পারে যদি অনেক লোক এটা চায়, তাহলে এটা গণভোটে যেতে হবে। এটা হলো নাগরিক অধিকার। হ্যাঁ, আর আমাদের যেটা দরকার সেটা হলো যে যদি এই সিংহভাগ দল, হ্যাঁ, সিংহভাগ দল বলতে অধিকাংশ জনগণের সমর্থন পুষ্ট একটা বিরাট মানে রাজনৈতিক গোষ্ঠী, এর কনসেনসাসও কিন্তু কনসেনসাস হিসেবে গৃহীত। হ্যাঁ, এবং সেটা ওরা যদি আপত্তি করে তাহলে কিন্তু এই বিষয়গুলো আপত্তির মধ্যে যাবে। কেমন, কত কত পার্সেন্টেজ লোক অ্যাপ্রক্সিমেটলি, অনেক সময় এটা সার্ভে থেকেও বের করা যায়। কারণ না হলে হবে কি, বিরাট রিসোর্সের ব্যাপার হয়ে যাবে। তখন এমন হতে পারে যে শর্টকাটও হতে পারে যে না বলছেন কত পার্সেন্ট বলেন দেখি, একটা ধরা যাক যে দিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে বা কোনো একটা টেকনোলজি দিয়ে বলে দেখেন তো কত পার্সেন্ট লোক না বলে এটাতে, তো 10%, 50%, 20%, ইগনোর ইট। হ্যাঁ, এটা নিয়ে আমরা এগুলো বদল করবো না, কারণ 100% একমত কোনো এস্থেটিক বিষয়ে, কোনো আবেগের বিষয়ে, কোনো ডিজাইনের বিষয়ে 100% লোক একমত তো হবেই না। হ্যাঁ, তো আমার এটা তো আবেগের বিষয়, এটাকে অত বুদ্ধিবৃত্তিক, সায়েন্টিফিক, ঐতিহাসিক প্রেক্ষাপটে বিচার করার আমি পক্ষপাতী না, প্রশ্ন তোলার পক্ষপাতী। স্যার মানে শেষের দিকে আছি আমরা তো। স্যার, স্বাধীনতা পরবর্তী সময়ে থেকে এখন পর্যন্ত দেখা গেছে যে অনেক অমীমাংসিত বিষয় রয়ে গেছে। এখন এই অমীমাংসিত বিষয়গুলো সম্পর্কে মানে কোনো রিকনসিলিয়েশন বা এটার সমাধানের পথ আপনার কাছে কি মনে হয়? না, প্রথম কথা ওই যে দার্শনিক নৈতিক প্রশ্নগুলো আগে স্পষ্ট করতে হবে যে কোনগুলো বাহুল্য আলোচনা। যেগুলো বাহুল্য আলোচনা নিয়ে আমরা মানে বিভক্ত হয়ে আছি, সেই বিভক্তিগুলোকে দূর করতে হবে। প্রথম কথা হলো জাতির পিতা একটা বাহুল্য আলোচনা, এটা আমরা নিয়ে আলাপ করেছি। জাতীয়তাবাদ বিতর্ক একটা বাহুল্য আলোচনা, এটা নিয়ে আমরা করেছি। এক্ষেত্রেও মুক্তিযোদ্ধা না, এটা একটা বাহুল্য আলোচনা। আসলে আমরা একটা ভৌগোলিক স্বাধীনতা লাভের জন্য স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারীরা ছিল, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারীদের বিপরীতে ক্রিমিনাল যারা অ্যাক্টিভিটি করেছে, যারা অপরাধ করেছে, ছোট হোক বড় হোক, অপরাধের গ্রেড অনুযায়ী বিচারে তাদের নাগরিক না হলে এক ধরনের বিচার, নাগরিক হলে এক ধরনের বিচার। যেমন ধরা যাক
যে আমাদের যারা উর্দুভাষী জনগোষ্ঠী ছিল তাদের মধ্যেও কিন্তু তাদের ভাবাদর্শের মধ্যে পাকিস্তান ভাবাদর্শ ছিল। ওই যে ভাবাদর্শ থাকাটা অপরাধ না। আর কেউ যদি মনে করে, তখনও মনে করতো যে ভারত বিরোধ ভাগ হওয়াটাই ঠিক না, এখনও বলতে পারে, তাতে আমি মনে করি না অপরাধ। কিন্তু ওদের মধ্যেও যদি কেউ ক্রিমিনাল থাকে, বাঙালিও ক্রিমিনাল যা, তাদের সঙ্গে একই সঙ্গে বিচার হবে। তারপরে যেটা ঘটবে যে তাদের মধ্যে যদি স্বাধীনতার পরে কোনো মানুষ যদি বলে আমি নাগরিক হতে চাই, তো নাগরিক হয়তো তাকে স্বীকার করলে, আমি নাগরিক যেই মুহূর্তে হয়ে গেল, সে নাগরিকের সমান অধিকার হয়ে গেল। বাঙালি সবাই নাগরিক হয়ে গেছে। তো নাগরিক যদি সমান অধিকার পায়, আর যদি নাগরিক যে না, তাকে আলাদা কথা, তার বিচারটা হয়তো অন্য আইনে হতে পারে, কিন্তু এগুলো আইনের বিষয়। নাগরিক যেই মুহূর্তে হয়ে গেছে, এখানে অংশগ্রহণকারী না, এই ব্যাপারটা ভুলে যেতে হবে। ভুলে গিয়ে আমাদেরকে যেটা রিকনসিলিয়েশনের প্রশ্ন, এইরকম পরবর্তী যত ঘটনা, যে এরশাদের সঙ্গে পক্ষে কে ছিল বিপক্ষে ছিল, ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে নাই, যদি পক্ষে থাকলে ক্রিমিনাল অ্যাক্টিভিটি বা অপরাধজনিত জড়িত থাকে, তাহলে তার বিচার হবে, না হলে এটা ভুলে যেতে হবে। এই জুলাই আগস্টেও আমাদের সবচেয়ে বড় বিষয়টা হলো যে আমাদেরকে মনে রাখতে হবে যে একটা প্রবহমান সময়ের ভিতরে যে অপরাধগুলো যেগুলো সংগঠিত হয়েছে, সেগুলোর ক্লিয়ারলি আইনের ভিতরে, আইনের অধিকার সবার আছে। আইন, হ্যাঁ, যেমন ধরা যাক যে এই যে বিচারগুলো হয়েছে, কারো কারো ফাঁসি দেওয়া হয়েছে, কারো কারো হয়তো আবার এখন মুক্তি দেওয়া হচ্ছে, এই বিষয়গুলোতে কিন্তু খুবই স্পষ্টভাবে আইনের শাসন, কারণ গণতন্ত্র মানে আইনের শাসন। তাহলে আইনগুলো আগে একটু দেখতে হবে যে আইনগুলো ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে কিনা, পরবর্তীতে আইনগুলো কোনো ব্যক্তিকে বা দলকে ভিন্ডিকেট করার জন্য করা হয়েছে কিনা, তারপরে আইনগুলোর স্বচ্ছতা যদি থাকে, তাহলে আইনগুলো সঠিকভাবে প্রয়োগ হয়েছে কিনা। সঠিকভাবে প্রয়োগ হলে যদি কেউ তাতে, মানে অনেক সময় যারা আইনের, আপনি তো আইনের লোক, জানেন যে কখনো কখনো অপরাধীও খালাস পেয়ে যায়, আর কখনো কখনো বিনা অপরাধেও দু একটা ব্যত্যয় ঘটে যায়, কিন্তু ওই জায়গাগুলোতে আইনের শাসনটা প্রতিষ্ঠিত আছে কিনা, এটাই দেখার বিষয় আমাদের। কাজেই এই জায়গাগুলোতে যদি আমরা আইনের শাসনের মধ্যে থেকে যারা অপরাধী, তাদের বিচারকে ছাড় না দিই, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসি, আর বাকিদের ক্ষেত্রে আমরা আসলে এই ধরনের যদি বিতর্ক করতে থাকি, ও মনে মনে কী ভেবেছিল, ও কোন দিন কী বলেছিল, ও কোথাও কী লিখেছিল, এইগুলো এক এক সময় পরিবর্তন হয়, মানুষের মানে চিন্তা চেতনা পরিবর্তন হয়। বর্তমান পরিস্থিতিতে আমি মনে করি যে সাউথ আফ্রিকাতে দেখেন, কালো এবং সাদাদের মধ্যে কত বছরের যুদ্ধ, কত বছরের লড়াই, কিন্তু নেলসন ম্যান্ডেলা ঠিকই এটা রিকনসিলিয়েশনের মাধ্যমে সমাজকে অনেক দূর এগিয়ে নিয়েছিলেন। হ্যাঁ, এই রিকনসিলিয়েশন আমাদের এখন খুব জরুরি দরকার, এবং একটা রাষ্ট্র যাতে একটা আমরা বিভক্তির দিকে বেশি না গিয়ে একতার দিকে যায়, এবং সেই ক্ষেত্রে না হলে কিন্তু ওই বলুন ভারতীয় আগ্রাসন, আজকে পাকিস্তানি, আজকে অমুক, আজকে তমুক, এগুলো চলতে থাকবে। কারণ দুর্বল এ ধরনের বিভেদ ফাটল পেলেই অন্যরা প্রবেশ করার সুযোগ পায়। কাজে আমাদের সত্যি সত্যি এখন অপারেশনাল ডেফিনিশনগুলো ক্লিয়ার করা, এবং সেখান থেকে নৈতিক পার্ট থেকে প্র্যাকটিক্যাল পার্টগুলোকে আলাদা করা, এবং কাকে কী প্রিভিলেজ দিবে, এবং সেখানে বিচার কার হবে, কাদের বিচার হবে না, যাদের বিচার হবে না তাদেরকে নিয়ে আবার প্রশ্ন না তোলা, হ্যাঁ, যে তারা সমান নাগরিক অধিকারে, তারা এখন যদি কেউ ভুল করে শুদ্ধ হবে। আবার এখন যারা শুদ্ধ আছে, ধরা যাক এই জুলাই আগস্টের পরে আমি বহু মনে হলো যে যারা তখন ছিল বিপ্লবী কিন্তু পরে অপরাধী হয়ে গেল। তা আমার তো এটা কোনো পার্মানেন্ট চাপ মারা নেই, হ্যাঁ, যে এক পক্ষে গেল বলে চিরকাল সে তাই আছে, ভালোই আছে, এটা তো নয়। হ্যাঁ, সুতরাং আমাদেরকে আসলে এক ধরনের সমাজ করতে হবে, যে সমাজে কতগুলো মানে অধিকার, ওই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি রাষ্ট্র গড়ার চেষ্টা করতে হবে, গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার, এবং এইখানে মানে যে অর্গানগুলো সে তারা ফাংশন করবে, তাহলেই সঠিক রাষ্ট্রের দিকে আমরা এগিয়ে যাব। স্যার, একদম সবচেয়ে শেষ প্রশ্ন, সেটা মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় বা আমাদের মানে দেশের ইতিহাস ঐতিহ্যের গবেষণায় এখনো অনেক অজানা অধ্যায় রয়েছে। রাষ্ট্র বা একাডেমিক প্রতিষ্ঠানগুলো কিভাবে এই বিষয়ে কার্যকর গবেষণায় এগিয়ে আসতে পারে এবং কার্যকর? এই উত্তরটাও কিছুটা আগেই দেওয়া হয়েছে। হ্যাঁ, যে দুইটা দিক, একটা হলো যখন একটা গণতান্ত্রিক রাষ্ট্র, লিবারেল রাষ্ট্র তৈরি করে, তখন তারা বরং এই ধরনের ফ্রিডম অফ এক্সপ্রেশন এবং তার পিছনে যে এভিডেন্স জেনারেশন, এটা হলো গবেষণা বলতে এভিডেন্স জেনারেশন, এবং এভিডেন্স জেনারেশনের জন্য যে ইনস্টিটিউট, পার্টিকুলারলি ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, সেগুলোকে স্বাধীনতা দেয়, তাদের প্রতি হস্তক্ষেপ করে না। এটা হলো একটা। আর দ্বিতীয়টা হলো যে যারা ওখানে জব করে, চাকরি করে, যারা এই দায়িত্বে এসছে, তাদেরকে বুঝতে হবে যে তারা একটা পবিত্র দায়িত্বে এসছে, তাদের একটা এভিডেন্স সারা জাতিকে প্রভাবিত করতে পারে। কাজেই তারাও যেন
চেষ্টা করে যে শুধুমাত্র চাকরি না, শুধুমাত্র ছাত্র পড়া না, বিশ্ববিদ্যালয়ের কাজ কিন্তু এভিডেন্স জেনারেশন একটা বড় বিষয় গবেষণার দ্বারা। তো সেই কাজগুলো তারাও যেন করে। আসল কথা হলো যে খালি যে আমরা সরকারকে দোষ দেই তাও ঠিক না, যে সরকার যে অর্থ দেয় না সেটাও একটা বিষয়। আবার আমরাও যে অনেক যারা শিক্ষা দীক্ষা গবেষণায় আছে, আমি তো সবচেয়ে দোষ দিই আমাদের এই যেটা আমরা বলি মাথা, সমাজের মাথা, তো এই বুদ্ধিবৃত্তিক সামাজিক সাংস্কৃতিক চর্চা যারা করে তারাই তো সমাজকে প্রভাবিত করবে। তো তাদের ক্ষেত্রে অতিরিক্ত যে বাণিজ্যিক প্রবণতা এবং ক্ষমতার সঙ্গে থাকার প্রবণতা, এই বিষয়টা থেকে তাদেরও দূরে থাকার বিষয় রয়েছে, হ্যাঁ। এবং সেই জায়গাগুলোতে যদি দুইটা ম্যাচ করে তাহলে ওখান থেকেই এই যে গবেষণা, প্রকৃত গবেষণা উঠে আসবে। এবং সেইখানে যে আমরা যদি বলি যে না আমাদের দেশে তো ক্ষমতার কাছে মাথা নত না করে উপায় নাই, তো আমি তো একটু আগে হার্ভার্ডের উদাহরণ দিলাম। সারা বলতে গেলে এই ধরনের বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রতিরোধ ব্যবস্থা সারা বিশ্বেই গড়ে ওঠে। উন্নত বিশ্বে এটা মানে একটা প্রধান বিষয় যে বিশ্ববিদ্যালয়কে ভয় করে, হ্যাঁ, কালচার কি গবেষণামূলক প্রতিষ্ঠানগুলোকে ভয় করে। আমাদের দেশে এই বিষয়টা তো দুঃখজনকভাবে নেই। তাহলে গবেষণা মুক্তিযুদ্ধ বিষয়ক শুধু না, আমাদের ইতিহাস শুধু না, আমাদের তো গবেষণা সব জায়গাতেই প্রয়োজন। আমাদের আজকে এগিয়ে যেতে গেলে এভিডেন্স দরকার, গবেষণা প্রয়োজন। তো গবেষণার ক্ষেত্রে তো মানে বলতে গেলে অত্যন্ত মানে রাষ্ট্রীয় সমর্থন খুবই কম, আবার আমাদের চেতনাও খুব কম। স্যার, আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ তোমাদেরও যে আমাকে ডাকার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আবারও। আমরা আবারও নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন।